আগামী ১৩ এপ্রিল শ্রী শ্রী নীল পূজা আমরা সকলেই জানি। আর নীল পূজা সম্পর্কে কারোর বলে বোঝানোর দরকার নেই, যেটা আমি মনে করি, কারণ আমরা সকলেই এই নীল পূজা সম্পর্কে জানি। আজকের আলোচনার বিষয় ঠিক অন্য। এই নীল পূজা অত্যন্ত শুভ এবং এই দিন থেকে ৭ রাশির জাতক জাতিকারা তাদের সমস্ত বাধা, অর্থাৎ এক কথায় বললে সর্ববাধা কাটিয়ে নিতে পারে এবং প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারে। সেই সুযোগ কিন্তু পাবে ৭ রাশির জাতক জাতিকারা। কেন পাবে বললাম? এই নীল পূজা অবশ্যই আপনাকে কিছু করতে হবে এই নীল পুজোতে। তবে কিন্তু আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কাটবে এবং সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আপনার কাছে এসে ধরা দেবে। আমরা জানি, এর আগে বহুবার আমি আলোচনা করেছি, বছরে বেশ কিছু শুভ মুহূর্ত, শুভ দিন আসে আমাদের জীবন বদলানোর জন্য। ঠিক তার মধ্যে এই নীল পূজাটাও কিন্তু একটা আমরা ধরে নিতে পারি। এরকম বহু পূর্ণিমা, বহু অমাবস্যা, কিছু কিছু শুভ তিথি, নক্ষত্র এসব আসেই আমাদের জীবনকে পুরোভাবে বদলানোর জন্য। কারণ এখন ম্যাক্সিমাম জাতক জাতিকারাই জানে যে কখন কি করলে তাদের জীবন বদলাতে পারে, কোনটা শুভ কোনটা অশুভ এখন প্রত্যেকেরই জানা কম আর বেশি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি ৭ রাশিকে নিয়ে আলোচনা করব, ঠিক জানানোর কাজটাই করব যে এই নীল পুজোতে যদি আপনার সামান্য এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কাটতে পারে। অবশ্যই এটা রাশিভিত্তিক আলোচনা ৭ রাশির জন্যই এবং প্রত্যেকটা রাশিরই ভালো থাকবে। তার মধ্যে এই ৭টা রাশির অত্যন্ত শুভ থাকবে। তাই এই ৭ রাশিকে নিয়েই আমি আজ আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। কি করতে হবে অবশ্যই আমি বলব, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। এবং কোন কোন রাশি, এই ৭ রাশি, তাদের নামও আমি এক এক করে বলব। সঙ্গে থাকুন, সবটাই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রথমে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা সামনাসামনি এসে কথা বলতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলব, দুটো জায়গা আপনারা পেয়ে যাবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। এই দুটো জায়গায় আপনারা আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবেন। এছাড়া কোনো চেম্বার নেই। যদি বলেন আমার এখানে ওখানে, এখানে অনেকেই বলেন চেম্বার আছে, একদম না। আমি সবসময় বলি কোনো চেম্বার নেই। দুটোই মায়ের মন্দির, একটা তারামা যেটা তারাপীঠ, একটা আমার নিজের ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই দুটো জায়গায় পাবেন। কোনো চেম্বার আমার নেই, সম্ভব না, সময় হয় না চেম্বারের, তাই কোনো প্রশ্নই আসে না। যারা প্রয়োজন মনে করছেন, খুব দরকার, খুব আপনাদের না হলেই না, কোনো না কোনোভাবে আপনি ভীষণভাবে বিপদের মুখে আছেন, তাদের আমি বলব তারাপীঠে দেখা করতে পারেন যদি সম্ভব হয়। তারাপীঠ এই মাসে পেয়ে যাবেন ২৫ এবং ২৬ এপ্রিল, এবং দুবার করে তারাপীঠ পাবেন। আবার মাসের এপ্রিল মাসের শুরুতে হয়ে গেছে এবং শেষেরটা আছে। মে মাসেও আপনি শুরুতে পাবেন এবং শেষে পাবেন। তাই এই যে তারাপীঠ আপনারা আসলে কি হবে, আপনার একসাথেই যদি আপনার সমস্যা থাকে সব সমস্যার সমাধান করতে পারবেন। কারণ তারাপীঠ শক্তিপীঠ, আমাদের সমস্ত দোষ দোষী কাটান এই শক্তিপীঠেই আমরা করে থাকি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দুবার করে যেতে হবে না, এটাই বেনিফিট। এবং যারা আমার মন্দিরে আসতে চাইছেন সেটাও আপনি পারবেন। এই দুক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ভয়েস বা লিখে বলতে হবে যে আমি তারাপীঠ দেখা করতে চাই বা বীরনগর দেখা করতে চাই। ঠিক সেই হিসাবে আপনাকে অ্যাড্রেস পাঠানো হবে, কন্ট্যাক্ট নাম্বার পাঠানো হবে। এইভাবে আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সামনাসামনি বসে কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে। যারা ভাবছেন আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, অনেকটাই দূর, যদি বাড়ি বসে কোনো রকম ব্যবস্থা থাকে অবশ্যই আছে, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ভয়েসে বা লিখে আমি বাড়ি বসে কথা বলতে চাই, তাহলে আপনাকে সিস্টেম পাঠানো হবে, কমপ্লিট করবেন, ২৪ থেকে ৪৮ ঘন্টা আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আরেকটা কথা বলি, অনেকেই নাম্বার পেয়ে যাচ্ছেন তারাপীঠ কন্ট্যাক্ট নাম্বার, সেখানে গিয়েও আপনারা নানা রকম প্রশ্ন করছেন। দেখুন, সেটা একটা হোটেলের নাম্বার, সেখানে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর ওটা শুধুই তারাপীঠ বুকিংয়ের জন্য দেওয়া। আপনারা এখানে আসতে চাইলেও ওখান থেকে যোগাযোগ করে নিচ্ছেন, কিন্তু এটা সঠিক নয়। এই আপনাদের এই ভুলের জন্য অনেক ভালো কাজ বন্ধ হয়ে যায়। তাই সেই ব্যক্তি তো শুধু তারাপীঠের জন্যই কন্ট্যাক্টটা নিচ্ছে, সেখানেও আপনারা ডিস্টার্ব করছেন। এগুলো করতে নেই। এর জন্য এই নাম্বারটা আছে। আমার সাথে
কোনো রকম কথা বলার হলে এই নাম্বারটায় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে বলবেন, উত্তর পাবেন। ওই নাম্বার যেটা তারাপীঠের দেওয়া সেটা শুধু বুকিং নাম্বার, আর কিচ্ছু কোনো প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারবে না। তাই ওটাকে ডিস্টার্ব করবেন না, এটা আমার অনুরোধ। এবার আমি আলোচনা করব আজকের মূল আলোচনা এই নীল পুজো নিয়ে। এই নীল পুজো বাবা ভোলেনাথের সবাই আমরা সকলেই জানি, শিবেরই একটা নাম, বা এই পুজো শিব পার্বতীর হয়ে থাকে। নীলকণ্ঠ আমরা অনেকে জানি এই বাবা ভোলেনাথের। তাই এই নীল পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে মাতা পার্বতী এবং বাবা ভোলেনাথের পুজো করা হয়, এবং নীল পুজো বলেও উল্লেখ আছে। নীল পুজো ব্রত আমরা সকলেই জানি। ঠিক তার পরের দিনই চড়ক, আমরা এটাও জানি। তাই এই দিন অত্যন্ত শুভ। শুধু আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করবেন সেটা অবশ্যই বলবো। শেষ পর্যন্ত থাকলে আগে রাশিগুলো বলে নিই, তারপর আমি বলবো কি করলে আপনাদের জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, সমস্ত বাধা কাটবে, আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। প্রথমেই আমি যে রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময় থাকবে। নীল পুজো, বাবা ভোলেনাথের পুরো কৃপা আপনি কিন্তু পেতে চলেছেন, যার ফলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে যদি এই ছোট কাজটা করতে পারেন। বেশি সময়ের কোনো প্রয়োজন নেই, শুধু সিস্টেমেটিক পালন করতে হয়। যে কোনো কিছু সিস্টেম ছাড়া কিন্তু সম্ভব নয়। তাই এই সিস্টেমটা শুধু পালন করবেন, আপনার জীবনের উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। ২ নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদেরও। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই নীল পুজো থেকে আপনার জীবনের পরিবর্তন কিন্তু শুরু হয়ে যাবে, কারণ এই দিনটি অত্যন্ত শুভ। আর এই শুভ দিন যদি সঠিকভাবে এই কাজটা করতে পারেন, ভাগ্যের চাকাও ঘুরতে পারে, ভোলেনাথের সম্পূর্ণ কৃপা আপনি পেতে পারেন। ৩ নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম, চেষ্টা অবশ্যই প্রয়োজন আছে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় জাস্ট উনি আমার রাশি বলছেন আমি সব পেয়ে গেছি, তাহলে ভুল করবেন। রাশি থাকলেই হবে না, আপনার এই কর্মটা করতে হবে। ছোট একটি কর্ম করুন, দেখুন রেজাল্ট কি আসে। দারুণ আসবে। এটা আবার ১ বছর পর পাওয়া যাবে। আমরা রোজ চাইলেও কিন্তু পাবো না এই শুভ তিথিগুলো, তাই হাতছাড়া করবেন না। এরপর ৪ নম্বর ধনু রাশি। ধনু রাশির জন্য দারুণ সময় আগামী ১৩ যে এপ্রিল, নীল পুজো। এই দিনটি অত্যন্ত শুভ। এই দিনটি কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তোলার চেষ্টা করুন। এটাই আমার অনুরোধ, বা এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। আমি প্রত্যেকটা আলোচনা অ্যালার্ট করার জন্যই করে থাকি। এরপর ৫ নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময় আপনারাও শুভ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন এর রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। দারুণ সময় এই নীল পুজো। এই দিন ছোট্ট একটি কাজ করে যদি জীবনটা বদলায়, তাহলে ক্ষতি কি আছে? একটু করুন না। এরপর ৬ নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। এই তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এই নীল পুজোর দিন। শুধু এই ছোট কাজটি করুন, তারপর দেখুন আপনার ভাগ্যের চাকা কিভাবে ঘোরে। সর্বশেষ ৭ নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। এই নীল পুজো থেকে ভাগ্যের চাকা ঘুরবে। শুধু আমি বলবো ছোট্ট একটু কাজ আপনাকে করতে হবে, তারপরেই দেখুন আপনার জীবনের পরিবর্তন কতটা ঘটে। তাই এই ছোট কাজটা অবশ্যই আপনাকে ভক্তি এবং মন প্রাণ দিয়ে করতে হবে। এবার আসুন কি করবেন সেটা বলি। দেখুন, এই নীল পুজো ম্যাক্সিমাম মায়েরা যারা আছেন তাদের সন্তানের জন্য উপোস থাকে, আম ত্রিশূলে গাঁথে, এগুলো সন্তানের মঙ্গলের জন্য করে থাকে। সেটা তো অবশ্যই আছে। এটা কিন্তু আপনি নিজেও করতে পারবেন, বা আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্যও করতে পারবেন। এই নিয়মটা যদি মেনে চলতে পারেন, তাহলে কি স্বামী স্ত্রী মিলেই তো সংসার, সংসারে উন্নতি আসবে, আপনার গতি বাড়বে, এগুলো কিন্তু হবে। তাই আপনি তার জন্য, সে আপনার জন্য, উভয়ই করতে পারবে। হয়তো একজন ব্যস্ত, একজন তো বাড়িতে আছে, সে করতে পারবে, যে কেউ করতে পারবে। আমরা জানি সংসার দুজনে মিলেই হয়। তাই এখানে এ করবে, সে করবে না, এরকম কোনো বিষয় নেই। কি করবেন? দেখুন, এই দিন সম্ভবত
আপনারা যদি সম্ভব হয় তাহলে কিন্তু একটু উপোস থাকার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় উপোস থাকবেন, না হলে ফল আহার করবেন। সারাটা দিন ফল আহার করবেন এবং জল না ঢালা পর্যন্ত উপোসই থাকবেন। এবার আপনার সময় মতো আপনি জল ঢেলে ফল খেতে পারেন। এটা আপনার ১ম কাজ। এবার যেটা করবেন এই যে বাবা ভোলেনাথের মাথায় যেটা অর্পণ করবেন সেই বিষয় নিয়ে একটু বলি। একদম প্লেন আখের রস ১ম এ আপনার যেরকম বাবা ভোলেনাথের অভিষেক করা হয় ঘি, মধু, আ মানে আপনার পঞ্চমীতে যেটা তৈরি করা হয় চিনি, দই, দুধ এগুলো দিয়ে তো আপনি করিয়ে নিলেন। তারপর কি করবেন? যেটা মূল আজকের আলোচনার বিষয় আখের রস আপনি এনে বাবা ভোলেনাথের মাথায় ঢালবেন। তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন এবং যতক্ষণ আপনি এই কাজটা করবেন, ততক্ষণ আপনার যে সমস্যা সেটা বলবেন মনে, মনে। কাকে বলবেন? অবশ্যই নন্দী মহারাজকে বলবেন। আর এটা কিভাবে করবেন? অবশ্যই আপনাকে বোঝাতে পেরেছি। ১ম এ আপনার যেরকম অভিষেক করার করবেন, তারপর পঞ্চমীতে দিয়ে তারপর এই আখের রসটা ঢালবেন, তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন। এই যে প্রক্রিয়াটা যতটা সময় আপনি করবেন, সব পুরো টাইমটাই আপনার মনে একটা কথাই বলতে থাকবে যেটা আপনার প্রয়োজন আছে। সেটা যদি আপনার মনে হয় যে আপনার সর্বকাজে বাধা যেন আর না হয়। হতে পারে যদি মনে হয় আমি আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চাই সেটা বলবেন। যেটা চাইবেন সেটাই আপনার কিন্তু অবশ্যই দেবে। সেটা নন্দী মহারাজকে কেন্দ্র করে বলবেন। ধরুন এই মন্দিরে নেই নন্দী মহারাজের মূর্তি প্রয়োজন নেই। আপনি তাকে কেন্দ্র করে এই কথাগুলো বলতে থাকবেন। ব্যাস এতটুকু কাজ করুন। ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।